তোর ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদু স্বরে বললেন। না, আমরা আলহামদুলিল্লাহ 2 ছেলে আর মেয়ে। মোজাম্মেল খান শুধালেন। আরেক মেয়ে কোথায়? নিয়ে আসলি না যে? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন। আপা, তোমার এক মেয়েকেও বিয়ে দিয়ে ফেলছো? মাহমুদা খান মলিন হেসে বললেন। আলহামদুলিল্লাহ, 1 বছরে একজন নাতিও আছে। মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিমরি খেল। আলী আহমদ খান মালিয়া খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন। আমার ছেলেকে এবার বিয়ে করানো দরকার নাকি বলো? মালিয়া খান কিছুটা তপ্ত স্বরে বললেন। আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথা বলছি, কিন্তু আপনি তো আমার কথা গুরুত্বই দিচ্ছেন না। এবার গুরুত্ব দিতেই হচ্ছে। আমার ছোট বোনের নানি হয়ে গেছে, আর আমি এখনো ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকটা শুনতেই পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। কোনো মেয়ে কি পছন্দ হয়েছে ভাইজান? দেখেছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করা আছে, আবির শুধু হ্যাঁ বললেই হবে। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন। মেয়েকে কি করে? আলী আহমদ খান ঠাট্টা স্বরে বললেন। মেয়ে তুমিও দেখেছিলে, এবার আমিও দেখছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন। ভাইজান, তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছো? মালিয়া খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন। শাকিল সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন। ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো, আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না। যাকে বলে আগুন সুন্দরী, তার উপর বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিয়া খান ঠান্ডা কণ্ঠে জানালেন। না, আমার ছেলের বউ হবে আমাদের মতো সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে, যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবো না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন। তোমার ছেলের বিয়ের জন্য রাজি হলে তারপর অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠছে। উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছেন, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছেন না, আবার চুপচাপ কথাগুলো হজমও করতে পারছেন না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবির সোফায় এসে বসতে মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ে ব্যথা নিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শুধালো। আম্মু, বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? একটা কলা দাও। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এখনই দাও। একটা না, দুটা কলা দিও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে দুটা কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন। মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা। মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল। অবশ্যই, এখনই যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে, মুহূর্তে যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকলো। আপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার সিডোর আইলার মতো তাণ্ডব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ 4-5 সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের দু কাঁধে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়েছে। পায়ের 2-3 জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পেছনে তাকাতেই দেখলো একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগে সিঁড়িটাতে আরিফের পা পড়েছিল। মিম দুটো কলা খেয়ে পরপর 2 সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতে আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের দুহাত ছেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করল না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘদের পাশ কাটিয়ে নিচে চলে গেছে। মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না। নিচে নামতেই দেখলো সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিংয়ে আরও 5টা চেয়ার অ্যাড করায় জায়গা তুলনামূলক কম। ফুপ্পিদের পাশে 2টা চেয়ার ফাঁকা, আবিরের পাশের একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপ্পিদের পাশে চেয়ারে বসতে বসতে মেঘকে চোখে ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির দুবার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশের চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল। বনু, এখানে এসে বস।
সঙ্গে সঙ্গে আলী আহমদ খানও বললেন, বসো বসো, খাওয়া শুরু করি। মেঘ আকপাচ না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিওরে উঠছে। তিরতির করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায়, আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকায় মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্টে শক খাওয়ার মতো আটকে ওঠে। মুহূর্তে হাত ছিটকে সরিয়ে নিয়েছে। আকস্মিক মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মাঝে প্রয়োজনের বাহিরে কেউই কোনো কথা বলেনি। মিমের সাথে দু একবার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে। আলী আহমদ খান খাবার শেষ করে গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনে ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমদ খানের কথাগুলো আবিরের মনে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখে মুখে অন্ধকার নেমেছে, কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গিলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনার ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাতাড়ি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে কাঁপছে। আব্বু, চাচ্চু সহ খানবাড়ির প্রায় সব সদস্য আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপ্পির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমত অবস্থায় আবির কোনোভাবেই নতুন কোনো ঝামেলা চাচ্ছে না। বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতা আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবে মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি এ বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপতন নীরবতা চলল। অবশেষে আবির ছোট্ট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিক প্রস্তুত না। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আকপাচ না ভেবে বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময় আমি নিজেকে গোছাতে পারবো না। আমার আরও সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চললো। তাছাড়া তোমার বিয়েরও বয়স হয়েছে। তোমার আম্মু অনেক দিনই যাবৎ আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা এখন আমার হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথা চিন্তা করো, তুমি প্রায় মাসে 8-9 মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম, আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তুমি যে স্যালারিটা দেওয়া হয়, আমি আশাবাদী তাতে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। এরপর যদি সমস্যা মনে হয় তাহলে আমি আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব। তবুও বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেব না। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠল, যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বুর বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো। তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাচ্ছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আটকে উঠল। মুহূর্তে মাথায় চিন্তারা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃদস্পন্দন জোরালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আবার চাচ্ছ কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন?
অন্যমনস্কতায় আবিরের ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শোধালো। কে সে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন। শাকিল সাহেবকে তো তুমি চিনোই, ওনার মেয়ে সারাকেও নিশ্চয়ই দেখেছ, মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেবের অফিসে আসছিলেন, তারপর নিজে থেকে সারার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলছিলেন। যদিও ভাইজান তেমন কিছু বলেনি, বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবার তো তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছু নেই, তার আসলে এনগেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আভাস উকি দিয়েছিল তা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। মেঘ তানভীর দুই ভাই বোনই অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলেই থতমত খেয়ে গেছে। ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচাই করছে। সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুপাশে শিরা উপশিরাগুলো দ্রুতগতিতে লাফাচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল, এক কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায় অফিসে আসতো, যেচে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত। আবির ব্যস্ততা দেখে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতেই আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানলো, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না, মানে বিয়ে করব না। আগামী 1 বছরে এই বাড়ির কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়েই হোক আর সে সাহেবের মেয়েই হোক, আজকের পর থেকে অফিসিয়ালি কার্যকলাপের সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনার আলোচনা বন্ধ করুন। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে তো দিবে? আবু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়েছেন, এঙ্গেজমেন্টও ফিক্সড করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, অসাধারণ। মালিয়া খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না। ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই চাচ্ছেন। আম্মু এটাকে সিদ্ধান্ত জানাতে চাওয়া বলে না, ওনাদের মর্জি আমার উপর চাপাইলে আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতে চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে কথা আড়ালেও কোনো কথা যেন না হয়। আলী আহমদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে বিয়ে দিন, তারপর দেখুন আপনার সিদ্ধান্তের মূল্য দেখি না। নিজের মেয়ের কথা তো একবারে বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে দিয়ে দিতে উঠে পড়ে লেগেছে, তাদের রাজি হয়নি বলে আমি বাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুরাব্বা, বাহ, আপনার মেয়েকে বিয়ে দিলেই ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচ্চুর দিকে তাকালো। বিড়বিড় করে বলা কথার কিছুই আবির বুঝবে না। চোখ ঘোরাতেই তানভীরকে চোখে পড়ল। আবির তানভীরকে দেখেই সিম্পলি স্মাইল দিল। তানভীরের মুখে গম্ভীর্যতা লেগেই আছে। আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশেপাশে চোখ বোলাচ্ছে। ইকবাল খান, মালিয়া খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টার স্বরে বলল, সামনের বছরে আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো, বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ড্যান্স শেখা শুরু কর,
আমার বিয়েতে ঠিকঠাক মতো নাচতে না পারলে তোদের খবর আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বন্ধুদের রীতিমতো থ্রেট দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি, তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব, তখন সবগুলো মিলে লুঙ্গি ড্যান্স দিবি। মালিহা খান তপ্ত স্বরে বললেন। আবির, তোর আব্বুর কথা? আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, আম্মু। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমদ খান কিছুক্ষণ আগেই রুমে গেছেন। আলী আহমদ খানকে দেখতে মালিয়া খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙ্গুল বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলে বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়েও মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা, 1 বছর পর আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে, সেসব ভেবে মেঘের মন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপ্পিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে, তবুও আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশেপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসলো। চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করলো। মনে মনে নিজেকে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছেন। যাওয়ার সময় আলী আহমদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পরপর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপ্পির নাম্বার থেকে 2টা কল। আরিফা জান্নাতাপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরে খাবার টেবিলের কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না। আরও ঘন্টাখানেক চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে ব্যালকনি পর্যন্ত গিয়েছেও, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব। কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না, তাই দুবারই রুমে ফিরে আসছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছিল, আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ উপরে থাকাকালীন এত বছরে আজ অব্দি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানিসহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যার আগে রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতে মৃদু আলোতে আবিরের ঘুমন্ত দৃষ্টতা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধ আকিথে বেশ কিছু সময় আবিরকে পরখ করলো। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উঠছে। গালভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকায় বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ডালে 2টা পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। আকস্মিক আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙ্গুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মেঘের নিরবিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙ্গুলগুলো ভিজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বলল কিনা? আগে আবিরের কল কেন রিসিভ করলো না? সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙ্গুলগুলো তিত্তির করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতেই পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বুঝাই?
তুই কাঁদলে যে আমার বুকের ভেতরটা পুরে ছারখার হয়ে যায়। তুই জানিস না তোকে কিভাবে বোঝাই? তুই কাঁদলে আমার বুকের ভেতরটা পুরো ছারখার হয়ে যায়। তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছ থেকে আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবে আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণ চঞ্চলের একমাত্র শখের পুরুষ, আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা। চিত্ত চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনীর দু চোখের পানি মুখে মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহাদিবা খান মেঘ, আপনিও আমার নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে বসন্ত করার অন্যতম পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্য আমার নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রেরণার একমাত্র পরিণীত হবেন। শুধুমাত্র সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তরজ আখিতে আবিরকে আপাদমস্তক পরক করে। নিশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অক্রূর দৃষ্টিতে মেঘকে দেখছে। চোখে উপচে পড়ছে প্রশান্তি। মেঘ অতি সন্তর্পণে হাঁটছে যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুম পার হয়ে দুটো সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস? মেঘ আতকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়ে বুকে থুতু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে উপরে উঠে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটিতে যায়। বন্যার সাথে টুকিটাকি কথা বললেও মিনহাজ, তামিম, মিষ্টি কারোর সঙ্গে তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকে মূলত মেঘের এই কাজ করা। তানভীরও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে। মোটামুটি হাঁটা চলাও করতে পারে। এর মধ্যে একদিন সন্ধ্যার দিকে শাকিল সাহেব আলিয়া আহমেদ খানকে কলও দিয়েছেন আবিরের খোঁজ নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন। কিন্তু আবিরের রাগ দেখে আলিয়া আহমদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে আসছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টামির জন্য এখন আবিরের রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমেই যায় না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না। গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়। আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে। গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দু বোন নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলল, আপু, সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া। ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলছে কে? একদম ছোট্ট ছোট্ট অক্ষরে লিখবা, মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দেবেন। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ। ভাইয়া দিবে তোমায় বকা? এটাও আমাকে বিশ্বাস করতে হবে। শোনো আপু, আর যাই বলো, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমরা করে বলল, সত্যি উনি আমাকে বকা দেন। তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় শুধু মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলেই ভাইয়া ঠোঁটে হাসি ফুটে ওঠে। বুঝতে তোরে। আল্লাহ, বিশ্বাস করো না, তুমি আমাকে ভাইয়ার কথা বলছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেঘ কপাল কুঁচকিয়ে বলল, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না বলে দিলাম। আর বউ? বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না।
বললেই হলো। সত্যিকারে ভালোবাসা থাকলে পূর্ণতা পাবেই ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নেবে, বুঝেছো? বুঝছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে। তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাইরে পাহারা দিব, ভাইয়া আসলেই তোমাকে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রবে পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎই উপরে হালকা তাকাতে মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। আবির তড়িঘড়ি করে উপরে উঠছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি। আচমকায় আবিরকে ব্যালকনিতে দেখে মিম আটকে উঠল। গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না। মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদমে এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বুঝালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।